প্রিয় পরীক্ষার্থী, এডুক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এডুকেশন সাবজেক্ট অর্থাৎ যারা এসএলএসটি, মাদ্রাসা সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা যারা কলেজে বা মাস্টার ডিগ্রি পড়াশোনা করো তোমাদের জন্য এই টপিকটি আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখন এমসিকিউ বেশ সমস্ত ধরনের এক্সামগুলো হয়ে যাওয়ার জন্য এই ধরনের প্রশ্ন উত্তর যত তোমরা প্র্যাকটিস করবে, যত আলোচনা করবে, যত তোমরা এই সমস্ত বিষয় নিয়ে নাড়াচাড়া করবে ততই কিন্তু তোমাদের প্রস্তুতি ভালো হবে। সাবজেক্ট সম্পর্কে, বিষয় সম্পর্কে অনেক অভিজ্ঞতা তোমাদের তৈরি হবে, যেগুলি কিন্তু তোমাদের এক্সামের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নের উত্তর করতে অনেকটা সাহায্য করবে। আশা করি তোমরা এই চ্যানেল থেকে এসএলএসটি এডুকেশন সাবজেক্টের উপরে অনেক ভিডিও, প্রায় 115-20টি ভিডিও রয়েছে, তোমরা অনেকেই সেই ভিডিও দেখেছো। যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সেই সমস্ত বিষয় ভিডিওগুলি দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে, বিষয় সম্পর্কে আরও পাকাপোক্ত জ্ঞান তোমাদের তৈরি হবে। আজকে আমরা স্ট্যান্ডার্ডাইজ অ্যাচিভমেন্ট টেস্ট বা আদর্শ সাহিত্য পারদর্শিতার অভিক্ষা এই বিষয়গুলো নিয়ে তার কিছু এমসিকিউ আলোচনা করব। বিষয়বস্তুর ভিডিও আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা এমসিকিউ এই টপিকগুলো এই ভিডিওতে আমরা প্রায় 25টি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। চলো শুরু করা যাক। আজকের ভিডিওতে প্রথম যে প্রশ্নটি রয়েছে, শিক্ষার্থীদের বিষয়গত পারদর্শিতা পরিমাপ করার জন্য অভিক্ষাগুলিকে দান করা হয়। অর্থাৎ দান করা হয় বলতে এখানে যে অভিক্ষাগুলিকে প্রদান করা হয় আর কি, মানে কোন কোন অভিক্ষা আমরা তৈরি করতে পারি সে শিক্ষার্থীদের বিষয়গত পারদর্শিতা পরিমাপ করার জন্য। এক কথায় যদি আমরা এই প্রশ্নটাকে সরলীকরণভাবে এটুকু বোঝার চেষ্টা করি, কি আছে? নদভিত্তিক অভিক্ষা, নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা, প্রথাগত অভিক্ষা, উপরে সবগুলি। তাহলে দেখো, শিক্ষার্থীদের বিষয়গত পারদর্শিতা পরিমাপ করার জন্য কিন্তু আমরা এই সমস্ত অভিক্ষাগুলিকে আমরা রূপ দিতে পারি। সমস্ত ধরনের অভিক্ষাই কিন্তু আমরা শিক্ষার্থীদের বিষয়গত পারদর্শিতা পরিমাপ করার জন্য ব্যবহার করে থাকি। তাই উপরের সবগুলি অপশান ডি সঠিক উত্তর। দুয়ের দিকে যে প্রশ্ন হচ্ছে, নিম্নোক্ত বৈশিষ্ট্য সম্পন্ন অভিক্ষাকে কী অভিক্ষা বলা হয়? অভিক্ষার নির্দিষ্ট ম্যানুয়াল পদ্ধতি থাকবে, সেই অভিক্ষা যার নির্দিষ্ট পদগুলি নির্দিষ্ট, নম্বর ও প্রয়োগদানের জন্য নির্দিষ্ট নিয়মাবলী বর্তমান, অভিক্ষা পদগুলি অতি উচ্চমানের ডিভি, ডিআই, এফটি দ্বারা নির্বাচিত হয়ে থাকে এবং আদর্শ মান নির্ণয় করার জন্য প্রতিনিধিমূলক ব্যক্তির উপর প্রয়োগ করা হয়। তাহলে এই অভিক্ষাকে আমরা কি অভিক্ষা বলবো? তাহলে দেখো, 1 আদর্শ সাহিত্য অভিক্ষা, 2 নির্ণায়ক অভিক্ষা, 3 অপ্রথাগত অভিক্ষা, আর ডি উপরের সবগুলি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্রকৃত অর্থে 1 আদর্শ সাহিত্য অভিক্ষা। এই আদর্শ সাহিত্য অভিক্ষার এই বৈশিষ্ট্যগুলো কিন্তু সর্বাপেক্ষা আমাদের মনে রাখতে হয় বা চোখে পড়ে হয়েছে, তাই অপশান এ সঠিক উত্তর। এরপরে 3 থেকে যে প্রশ্নটি রয়েছে, নির্ণায়ক ভিত্তিক অভিক্ষায় পূর্বে স্থিরীকৃত কোনো নম্বরের ভিত্তিতে বিচার করা হয়। পরীক্ষায় গ্রহণকারী দলের পারদর্শিতা এখানে বিচার করা হয় না। কলেজ এবং বিশ্ববিদ্যালয়, এটা বিশ্ব হবে, বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রে নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা ব্যবহার করা হয়, আর উপরে সবগুলি সঠিক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে নির্ণায়ক ভিত্তিক অভিক্ষায় পূর্বে স্থিরীকৃত কোনো নম্বরের ভিত্তিতে বিচার করা হয়, এটা। আচ্ছা, এরপরে কি রয়েছে? সঠিক, পরীক্ষা গ্রহণকারী দলের পারদর্শিতা এখানে বিচার করা হয় না, অবশ্যই। কলেজ ও বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রে নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা ব্যবহার করা হয়, এটিও ঠিক। তাই উপরের সবগুলি অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর। এরপর দেখো 4 দাগে, আদর্শ সাহিত্য অভিক্ষা অসুবিধা হলো এই ধরনের অভিক্ষার সংখ্যা যথেষ্ট নয়। অভিক্ষা প্রস্তুতিতে সময় ও অর্থের অধিক ব্যয় হয়। শিক্ষার্থীদের অনেক গুণাবলীর আদর্শ সাহিত্য অভিক্ষা প্রস্তুত করা সম্ভব নয়, আর উপরে সবগুলি। তাহলে এই প্রশ্নেরও সঠিক উত্তর যদি আমরা দেখি, বলছে আদর্শ সাহিত্য অভিক্ষার অসুবিধা, বলছে এই ধরনের অভিক্ষায় সংখ্যা যথেষ্ট নয়। তাহলে অভিক্ষা প্রস্তুতিতে সময় অর্থের অধিক ব্যয় হয়। শিক্ষার্থীদের অনেক গুণাবলী আদর্শ সাহিত্য প্রস্তুত করা সম্ভব নয়, উপরের সবগুলি। তাহলে উপরের সবগুলি কিন্তু সঠিক উত্তর, সমস্তগুলোই কিন্তু আদর্শ সাহিত্য অভিক্ষার অসুবিধা। 5 থেকে যে প্রশ্ন রয়েছে, অভিক্ষা প্রস্তুতিতে প্রথম স্তর হলো ব্লুপ্রিন্ট তৈরি করা বা প্রস্তুত করা, অভিক্ষার উদ্দেশ্য নির্দিষ্ট করা, বিষয় নির্দিষ্ট করা, অভিক্ষা পদ প্রস্তুত করা। তাহলে 4টে যে অপশান বলছে, অভিক্ষা প্রস্তুতিতে প্রথম যে স্তর অর্থাৎ অপশান বি, আগে কিন্তু আমাদের উদ্দেশ্য নির্ধারণ করতে হয়, নির্দিষ্ট করতে হয়, তারপর কিন্তু আমরা পরপর এক একটি স্টেপ আমরা অতিক্রম করে থাকি। 6 থেকে যে প্রশ্ন, বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষণীয় বিষয় সম্পর্কে কতখানি জ্ঞান লাভ করেছে তা জানার জন্য বিদ্যালয়ের শিক্ষক নিজে কিছু অভিক্ষা তৈরি করেন বা গবেষক তার গবেষণা কাজের জন্য অভিক্ষা নির্ণয় করে থাকেন। এই ধরনের অভিক্ষাকে কি অভিক্ষা বলা হয়? আদর্শ সাহিত্য অভিক্ষা, ও আদর্শ সাহিত্য, উভয়ই বা কোনোটিই নয়। তাহলে এর ক্ষেত্রে আমরা কি বলবো? এটা কিন্তু ও আদর্শ সাহিত্য
অভিক্ষা। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে কেবলমাত্র বিদ্যালয়ে শিক্ষার্থীর বিষয়বস্তুগত কতটা জ্ঞান অর্জন করেছেন তিনি সেইটাই কিন্তু পরিমাপ করার জন্য এই ধরনের অভিক্ষাগুলো তৈরি করে থাকেন, বা গবেষকও তার গবেষণা কাজের জন্য তিনি অভিক্ষা প্রস্তুত করেন। তিনি কিন্তু বিস্তারিতভাবে আদর্শায়িতভাবে এই অভিক্ষা তিনি প্রস্তুত করেন না। এই অভিক্ষা করার পরেই তিনি কিন্তু তারপরে আদর্শায়িত অভিক্ষার দিকে তিনি এগোতে থাকেন। তো এটি কিন্তু অআদর্শায়িত অভিক্ষা। তাহলে 6টি প্রশ্ন আমরা আলোচনা করলাম। এরপরে আমরা 7এর দাগে যে প্রশ্ন রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। দেখো বলছে ব্লুপ্রিন্টের মাত্রাগুলি কি কি? বলছে শিখন উদ্দেশ্যাবলী, বিষয়সূচি, প্রশ্নের প্রকৃতি, উপরের সবগুলি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, উপরের সবগুলি। 8এর থেকে যে প্রশ্ন অভিক্ষার যথার্থতা বলতে বোঝায় অভিক্ষার এটা উদ্দেশ্য হবে, উদ্দেশ্য অনুযায়ী অভিক্ষাটি কার্যকরী কিনা, অভিক্ষার ভবিষ্যৎবাণী করার ক্ষমতা, অভিক্ষার পক্ষপাতিত্বের স্থায়িত্ব, উপরের সবগুলি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, অভিক্ষার উদ্দেশ্য অনুযায়ী অভিক্ষাটি কার্যকরী কিনা সেটাকেই আমরা অভিক্ষার যথার্থতা বলবো। 9এর থেকে যে প্রশ্ন কোনো পদ বা প্রশ্নের কাঠিন্যমান বলতে বোঝায় মোট কতজন শিক্ষার্থীদের মধ্যে কতজন উত্তর দিয়েছে তার অনুপাত, মোট কতজন শিক্ষার্থীদের মধ্যে কতজন ভুল উত্তর করেছে তার অনুপাত, মোট কতজন শিক্ষার্থীদের মধ্যে কতজন সঠিক উত্তর দিয়েছে তার অনুপাত, নির্দিষ্ট সময়ের মধ্যে কতজন অভিক্ষার্থী সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ মোট কতজন শিক্ষার্থীদের মধ্যে কতজন সঠিক উত্তর দিতে পেরেছে তার অনুপাত। 10এর থেকে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে, এক সেকেন্ড একটু ঠিক করে নিচ্ছি আমি। দেখো 10এর থেকে যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আদর্শায়িত অভিক্ষার ব্যবহারের ক্ষেত্রগুলি কি কি? শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত মৌলিক দক্ষতাগুলি বিকাশে মূল্যায়ন করা, প্রতিটি শিক্ষাবর্ষে বা কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পর শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে অগ্রগতি মূল্যায়ন করা, কোনো বিষয় বা দক্ষতার ক্ষেত্রে শিক্ষার্থীদের কৃতিত্ব বা দুর্বলতা নির্ণয় করা, আর উপরের সবগুলি। তাহলে আদর্শায়িত অভিক্ষা ব্যবহারের ক্ষেত্রগুলো কিন্তু উপরের সবগুলি হয়েছে। এরপরে 11 দাগে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে আদর্শায়িত অভিক্ষার একটি বৈশিষ্ট্য হলো প্রশ্নের একাধিক উত্তর থাকবে, নির্ভরযোগ্যতা সম্পর্কে সংশয় থাকবে না, নৈর্ব্যক্তিকতার অভাব থাকে, ধারাবাহিকতার অভাব থাকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এক কথায় প্রশ্নের একাধিক উত্তর থাকবে তাকে তো আমরা আদর্শায়িত বলবো না। আচ্ছা নৈর্ব্যক্তিকতার অভাব যদি থাকে সেটাও হবে না, ধারাবাহিকতার অভাব থাকলে তাকে আদর্শায়িত বলা হবে না। তাহলে নির্ভরযোগ্যতা সম্পর্কে কোনো সংশয় থাকবে না, অর্থাৎ আদর্শায়িত অভিক্ষাকে অবশ্যই নির্ভরযোগ্য হতেই হবে। হয়েছে। এরপর দেখো 12 দাগে যে প্রশ্ন কোনো অভিক্ষার নম্বরের তাৎপর্য ব্যাখ্যা করার পূর্বে জানা প্রয়োজন, শিক্ষার্থীর সংস্কৃতির পশ্চাৎপটের সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন, শিক্ষার্থীর অভিজ্ঞতার মধ্যে পার্থক্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন, বিদ্যালয় পাঠ্যক্রমের বিভিন্ন দিকের প্রতি গুরুত্ব আরোপের পার্থক্য বিচার করা প্রয়োজন, আর উপরে সবগুলি। তাহলে দেখো যখন কোনো কিছু অভিক্ষার নম্বর আমরা তাৎপর্য ব্যাখ্যা করব, অর্থাৎ নম্বর পাওয়ার পরে তারপরে তার আমরা কাটাছাড়া করি, যখন তাৎপর্য বিশ্লেষণ করি যে কেন কম পেয়েছে, কতটা পেলে ভালো হতো, কিভাবে তাদের এই নম্বর কম পাওয়ার পিছনের প্রতিবন্ধকতাগুলি কী কী, আমরা কিন্তু সমস্ত ক্ষেত্রে একটা তাৎপর্য একটা করে থাকি। তো সেগুলো করার পূর্বে আমাদেরকে কী কী বিষয় জানা প্রয়োজন? না শিক্ষার্থীর সংস্কৃতির পশ্চাৎপটের সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন, শিক্ষার্থীর অভিজ্ঞতার মধ্যে পার্থক্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন, আর বিদ্যালয় পাঠ্যক্রমের বিভিন্ন দিকের প্রতি গুরুত্ব আরোপ এর পার্থক্য বিচার করা প্রয়োজন। তাহলে উপরে সবগুলি কিন্তু সঠিক, অপশান ডি সঠিক উত্তর। এরপরে দেখো 13 থেকে যে প্রশ্ন রিলায়েবিলিটির বিভিন্ন প্রকার আছে, টেস্ট রিটেস্ট রিলায়েবিলিটি কী? বলছে একই পরীক্ষা একই ক্ষেত্রে দুজন পরীক্ষা দেয়, একই পরীক্ষা বিভিন্ন পরীক্ষার্থী দেয়, একই পরীক্ষা দুটি পৃথক ক্ষেত্রে একদল পরীক্ষার্থী দেয়, আর দুই দল পরীক্ষার্থী দুটি পৃথক ক্ষেত্রে পরীক্ষা দেয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি, একই পরীক্ষা দুটি পৃথক ক্ষেত্রে একদল পরীক্ষার্থী দেয়। অর্থাৎ কি না একটি অভিক্ষা একটা দলের মধ্যে আমরা কি করি না যতটা সম্ভব সম পরিস্থিতিতে শুধুমাত্র সময়ের ব্যবধান করে আমরা দুবার প্রয়োগ করে থাকি। হয়েছে, একেই বলা হয় টেস্ট রিটেস্ট রিলায়েবিলিটি। হয়েছে। তাহলে 13টি আমরা এমসিকিউ প্রশ্নের উত্তর আমরা করে নিয়েছি। এরপরে আমরা 14 দাগে এমসিকিউ যে প্রশ্ন রয়েছে তার উত্তর আমরা করার চেষ্টা করব। দেখো প্রশ্নটি যেটি রয়েছে আমাদের সামনে, অভিক্ষার ব্যবহারযোগ্যতা উপাদানগুলির মধ্যে নিচের কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? বলছে অভিক্ষার ব্যবহারযোগ্যতার উপাদানগুলির মধ্যে নিচের কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? দৈর্ঘ্য, কাঠিন্যের মান, নম্বর দানের জটিলতা, প্রয়োগের খরচ। তাহলে দেখো এখানে কিন্তু সমস্তগুলোই কিন্তু অভিক্ষার ব্যবহারযোগ্যতা উপাদানগুলির মধ্যে পড়ছে, কিন্তু বলছে কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু কাঠিন্যের মান বলতে কিন্তু প্রয়োগ পদ্ধতি সম্পর্কে কিন্তু বলা হয়েছে। অর্থাৎ কি না এই যে একটা অভিক্ষা আমরা তৈরি করার পর তার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে আমাদেরকে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। প্রয়োগ পদ্ধতি যদি কঠিন হয় সেখানে প্রশ্নের অনেক ধরনের প্যাটার্ন থাকতে পারে, প্রশ্নে যদি অনেক উপবিভাগ থাকতে পারে, তাহলে প্রয়োগ পদ্ধতি সম্পর্কে যদি একটা স্বচ্ছ ধারণা থাকতে তখন কিন্তু আমাদের কি
হয় অভিক্ষার ব্যবহারযোগ্যতা সম্পর্কে বা প্রয়োগ পদ্ধতি সম্পর্কে কিন্তু আমাদের একটা কঠিনতা বা জটিল যদি হয়ে পড়ে তাহলে কিন্তু তার ব্যবহারযোগ্যতা অনেকটাই কমে যায়। তো সেই জন্য এখানে কিন্তু অপশান বি দৈর্ঘ্যের বা কাঠিন্যের মান বা প্রয়োগ পদ্ধতি এটিই কিন্তু এখানে সর্বাপেক্ষা সঠিক উত্তর। এরপর দেখো নম্বরদানের পূর্বে পরিকল্পনার উদ্দেশ্য হলো পরিমাপের নৈব্যক্তিকতা নিয়ে আসা, নম্বরের মধ্যে পার্থক্য দূর করা, অভ্যন্তরীণ বাইরের হবে, পরীক্ষকের দ্বারা নম্বর দানে পার্থক্যকে হ্রাস করা, ফলকে আরও নির্ভরযোগ্য করে তোলা। তাহলে নম্বর দানের পূর্ব পরিকল্পনার উদ্দেশ্য কি না পরিমাপের নৈব্যক্তিকতা নিয়ে আসা, অর্থাৎ আমরা যে নম্বর প্রদানের পূর্বে আমাদের যে পরিকল্পনা করা হয় তার মূল উদ্দেশ্য হচ্ছে কি নম্বর দানের যেন সমতা থাকে, সেটাই আর কি হয়েছে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি 16 দেখেন নিচের কোনটি অপরিহার্য একটি সুঅভিক্ষার জন্য? অভিক্ষার প্রশ্নগুলি উত্তম হবে, অভিক্ষাটি নির্ভরযোগ্য হবে, অভিক্ষা যথার্থ হবে, অভিক্ষাটি ব্যক্তিগত প্রভাব মুক্ত হবে। অর্থাৎ কি না একটি বলছে সুঅভিক্ষার জন্য কোনটি খুব প্রয়োজনীয় অপরিহার্য। তাহলে দেখো প্রথম আমাদেরকে তো অভিক্ষা নির্ভরযোগ্য হতে হবে, যথার্থ হবে, ব্যক্তিগত প্রভাব সবই ঠিক আছে, কিন্তু প্রশ্নপত্র যদি ঠিকঠাক না হয়, পদ যদি ঠিকঠাক না হয়, আইটেম যদি ঠিকঠাক না হয়, অভিক্ষার প্রশ্নগুলি উত্তম, তাহলে কিন্তু এগুলো পরে কিন্তু সব কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দাঁড়িয়ে যাবে। তো সেই জন্যে প্রশ্নের গুলি যাতে উত্তম হয় সেই দিকে আমাদেরকে আগে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা 17 দিকে যে প্রশ্ন রয়েছে যে সুঅভিক্ষার একটি গুরুত্বপূর্ণ শর্ত কি? দীর্ঘ না হওয়া, প্রয়োগে জটিলতা না থাকা, পুনঃব্যবহারযোগ্য হওয়া, উপরে সবগুলি। তাহলে সুঅভিক্ষার একটি বৈশিষ্ট্য কিন্তু অপশান ডি উপরে সবগুলি সঠিক উত্তর। 18 দাগে একটি প্রশ্ন রয়েছে, সে প্রশ্নটি আমরা একটু বড় আছে, একটু পড়ে দেখব কি বলা হয়েছে প্রশ্নে। একটি প্রশ্নপত্রে রচনাত্মক প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এবং নৈব্যক্তিক প্রশ্ন দেওয়া হবে। প্রশ্নগুলি নিম্নোক্তভাবে বিন্যাস হবে। প্রথমে থাকবে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন, পরে থাকবে রচনাত্মক প্রশ্ন, সবশেষে থাকবে নৈব্যক্তিক প্রশ্ন। বিতে কী বলা হয়েছে? প্রথমে থাকবে রচনাত্মক প্রশ্ন, পরে থাকবে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন, সব থেকে নৈব্যক্তিক, এবং এরপরে আমরা সিতে বলছে প্রথমে নৈব্যক্তিক প্রশ্ন, পরে সংক্ষিপ্ত, তারপরে রচনা, এবং ডিতে বলছে প্রশ্নকর্তা তার ইচ্ছা অনুযায়ী বিভিন্ন শ্রেণীর প্রশ্নের বিন্যাস করবেন। তাহলে এই যে প্রশ্নপত্র যেখানে তৈরি হবে সেই প্রশ্নপত্রে রচনাত্মক প্রশ্ন রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে আর নৈব্যক্তিক প্রশ্ন রয়েছে। তাহলে কোন প্রশ্নগুলো আগে বা ক্রম অনুযায়ী সাজাতে হবে? তাহলে এটি কিন্তু অপশান সি এর সঠিক উত্তর, অর্থাৎ প্রথমে থাকবে নৈব্যক্তিক প্রশ্ন, তারপর থাকবে সংক্ষিপ্ত, তারপর কিন্তু রচনাধর্মী প্রশ্ন থাকে। হয়েছে? তাহলে এই নিয়মে আমাদেরকে কিন্তু হাঁটতে হবে। এরপরে দেখো 19 দাগে যে প্রশ্ন রয়েছে বলছে স্ট্যান্ডার্ডাইজেশন টেস্টের কী কী টেকনিক্যাল বৈশিষ্ট্য থাকে? স্ট্যান্ডার্ডাইজেশন টেস্টের কী কী টেকনিক্যাল বৈশিষ্ট্য বলছে? যথার্থ, বৈধতা, এ বি দুটোই বা কোনোটিই নয়। তাহলে এই প্রশ্নের উত্তর কী হবে? এ এবং বি দুটোই। হয়েছে? এবার 20 দিকে যে প্রশ্ন বলছে প্রশ্নের কাঠিন্য মানের সঙ্গে প্রশ্নের পার্থক্য নির্ণয়ের ক্ষমতা সম্পর্ক কী? বলছে প্রশ্নের কাঠিন্য মান যত বেশি হবে প্রশ্নের পার্থক্য নির্ণয়ের ক্ষমতা তত হ্রাস পাবে, প্রশ্নের কাঠিন্য মান যত কম হবে প্রশ্নের পার্থক্য নির্ণয়ের ক্ষমতা তত বৃদ্ধি পাবে, প্রশ্নের কাঠিন্য মান পার্থক্য নির্ণয়ের ক্ষমতা সমমান বা প্রায় সমমান হলে প্রশ্নটি উত্তম হবে, আর প্রশ্নের কাঠিন্য মানের সঙ্গে প্রশ্নের পার্থক্য নির্ণয়ের ক্ষমতার কোনো সম্পর্ক নেই। তাহলে 4টে অপশান রয়েছে, তাহলে 4টে অপশানের মধ্যে অপশান সি কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ প্রশ্নের কাঠিন্যমান এবং পার্থক্য নির্ণয়ের ক্ষমতা সমমান বা প্রায় সমান হলে প্রশ্নটি উত্তম হবে। হয়েছে? 20টি প্রশ্ন আমরা আলোচনা করে নিলাম, এরপর আমরা বাকি প্রশ্নগুলো আলোচনা করব। দেখো 21 দাগে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, বলছে যেসব অভিক্ষা পদ বা প্রশ্নে শিক্ষার্থী এবং পরীক্ষক উভয়েরই ব্যক্তিগত প্রভাব আসার সম্ভাবনা থাকে না তাদেরকে বলা হয় রচনাধর্মী অভিক্ষা, নৈব্যক্তিক অভিক্ষা, মৌখিক অভিক্ষা আর নির্ণায়ক অভিক্ষা। তাহলে নৈব্যক্তিক, যেখানে ব্যক্তির কোনো প্রভাব নেই, সেই জন্য অপশান বি সঠিক উত্তর। 22 দাগে যে প্রশ্ন আদর্শায়িত অভিক্ষা প্রস্তুতকরণের প্রথম স্তরটি হলো ব্লুপ্রিন্ট প্রস্তুত করা, অভিক্ষার বিষয়গুলিকে গুরুত্ব অনুযায়ী বিবেচনা করে অভিক্ষায় অন্তর্ভুক্ত করা, অভিক্ষার উদ্দেশ্যাবলী নির্ধারণ করা আর অভিক্ষার জন্য প্রশ্ন বা পদ তৈরি করা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অভিক্ষার উদ্দেশ্যাবলী নির্ণয় বা নির্ধারণ করা। 23 থেকে আইটেম বা অভিক্ষাপদ নির্ণয়ের সময় কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে? যথার্থ মূল্যায়ন, বিষয়বস্তু যথার্থতা, শিক্ষার্থীর দক্ষতা, সবকটি। তাহলে এখানেও কিন্তু আমাদের সবকটি সঠিক উত্তর, অর্থাৎ সমস্ত কিছু বিষয়ে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। হয়েছে? এরপরে দেখো এখানে বলছে রিলায়েবিলিটি বা যথার্থ থাকার অর্থ, যথার্থ বা অনেকে আমরা নির্ভরযোগ্যতা বলতে বলি, রিলায়েবিলিটির বাংলা আমরা নির্ভরযোগ্যতা অনেকেই আমরা করে থাকি, যেটা খুশি আমরা তোমরা বলতে পারো, কিন্তু ইংরেজিতে রিলায়েবিলিটি। বলছে এর থাকার অর্থটা কি? বলছে ওই টেস্টটি সর্বদা একই রকম ফল প্রদান করবে, ফল আলাদা হলে প্রক্রিয়া একই রকম থাকবে, প্রক্রিয়া বিভিন্ন হলে ফল আলাদা হবে, ফল ও প্রক্রিয়া উভয়ই পৃথক হবে। তাহলে এর অর্থটা কি দাঁড়াচ্ছে? যে ওই টেস্টটি সর্বদা একই রকম ফল প্রদান করবে। হয়েছে? তাহলে অপশান এ সঠিক উত্তর।
এরপরে দেখো 25-এর দেখে ইকুইভ্যালেন্ট ফর্মস বলতে বলছে একই পরীক্ষার বিভিন্ন ধরন, একটি পরীক্ষা একটি ধরন, একই পরীক্ষা একটি দলে সংগঠিত হওয়া কোনোটাই নয়। তাহলে ইকুইভ্যালেন্ট ফর্ম বলতে কিন্তু একই পরীক্ষা বিভিন্ন ধরনে থাকা উচিত, বিভিন্ন রকমভাবে তার ধরন থাকবে। হয়েছে? তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর স্ট্যান্ডার্ড অ্যাচিভমেন্ট টেস্ট বা আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষার। তা তোমাদের আশা করি এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে প্রথম এলে চ্যানেল সাবস্ক্রাইব করো। আর যারা প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে বলবো, এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা প্রায় 120টির মতো, 15 থেকে 20টির মতো তোমরা এসএসসি বা এসএলএসটি রিলেটেড এডুকেশান সাবজেক্টের উপর বিষয়ভিত্তিক এবং এমসিকিউ অনেক ভিডিও তোমরা পাবে। সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের বিষয়গত দিক থেকে অনেক জ্ঞান বাড়বে এবং এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের চর্চার সুযোগ অনেক থাকবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।